ক্লাস 11-এর বায়োলজি ক্লাসে আজ সেল ডিভিশন বা কোষ বিভাজন এই অধ্যায়ের শেষ অংশটি আলোচনা করব। আগের ক্লাসে তোমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছিলে। আজ আমি মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব। মিওসিস শব্দটি একটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ হল কমে যাওয়া। মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাই এই প্রকার কোষ বিভাজনকে মিওসিস কোষ বিভাজন বলা হয়। তাহলে মিওসিস কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ডিপ্লয়েড জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি হ্যাপ্লয়েড অপত্য জননকোষ গঠন করে তাকে মিওসিস বলে। ক্যারেক্টারিস্টিক্স অফ মিওসিস অর্থাৎ মিওসিসের বৈশিষ্ট্য। মিওসিস কোষ বিভাজনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল রিডাকশনাল ডিভিশন, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে ডিপ্লয়েড মাতৃকোষ দুবার বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ উৎপন্ন করে। অর্থাৎ এই প্রকার কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এই কারণে মিওসিসকে হ্রাস বিভাজন বা রিডাকশনাল ডিভিশন বলা হয়। 2 ফেজেস অর্থাৎ মিওসিস কোষ বিভাজন 2টি পর্যায়ে ঘটে থাকে। প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম মিওসিস বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় এবং দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় মিওসিস বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে। অর্থাৎ মিওসিস 1 হল হ্রাস বিভাজন এবং মিওসিস 2 হল সমবিভাজন। কায়েজমা ফর্মেশন, ক্রসিং ওভার অ্যান্ড জেনেটিক রিকম্বিনেশন অর্থাৎ কায়েজমা গঠন, ক্রসিং ওভার এবং জিনের পুনঃসংযুক্তি মিওসিস কোষ বিভাজনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা। এই ছবিতে দেখো, এক্ষেত্রে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 4। প্রথম মিওসিস বিভাজনের শেষে উৎপন্ন প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, অর্থাৎ 2টি। তাই মিওসিস 1 হল হ্রাস বিভাজন। এরপর দ্বিতীয় মিওসিস বিভাজনের শেষে উৎপন্ন 4টি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই রয়েছে। তাই মিওসিস 2 হল সমবিভাজন। এখন চলো জেনে নেওয়া যাক মিওসিস কোথায় ঘটে। জননগ্রন্থি অর্থাৎ শুক্রাশয়ের প্রাইমারি স্পারমাটোসাইট থেকে শুক্রাণু অর্থাৎ স্পার্ম উৎপাদনকালে মিওসিস ঘটে। ডিম্বাশয়ের প্রাইমারি উসাইট থেকে ডিম্বাণু অর্থাৎ ওভাম উৎপাদনকালে মিওসিস ঘটে। পুংরেণুস্থলীর পুংরেণু মাতৃকোষ অর্থাৎ মেল স্পোরোফাইট থেকে পুংরেণু বা মেল স্পোর্স উৎপাদনকালে মিওসিস ঘটে। স্ত্রীরেণুস্থলীর স্ত্রীরেণু মাতৃকোষ অর্থাৎ ফিমেল স্পোরোফাইট থেকে স্ত্রীরেণু অর্থাৎ ফিমেল স্পোর উৎপাদনকালে মিওসিস বিভাজন ঘটে। এছাড়া নিম্ন শ্রেণীর জীবদেহে জাইগোট বা জাইগোস্পোর কোষে রেণু উৎপাদনকালেও মিওসিস ঘটে থাকে। টাইপস অফ মিওসিস অর্থাৎ মিওসিসের প্রকারভেদ। মিওসিস 3 ধরনের হয়: গ্যামেটিক মিওসিস,
জাইগোটিক মিওসিস এবং স্পোরিক মিওসিস। গ্যামেটিক মিওসিস বা প্রান্তীয় মিওসিস, ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে যে মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড জনন কোষ গঠিত হয় তাকে গ্যামেটিক মিওসিস বলে। উন্নত প্রাণীতে এই প্রক্রিয়াতে শুক্রাশয় ও ডিম্বাশয় যথাক্রমে শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হয়। ডিপ্লয়েড দশার শেষে জনন কোষ বা গ্যামেট উৎপাদনের ঠিক আগে এই মিওসিস হয় বলে একে প্রান্তীয় মিওসিস বলে। এই ছবিতে দেখো, জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড গ্যামেট বা জনন কোষ উৎপন্ন হয়েছে। এটি হল গ্যামেটিক মিওসিস। জাইগোটিক মিওসিস বা প্রারম্ভিক মিওসিস, শৈবাল, ছত্রাক প্রভৃতি নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রধানত হ্যাপ্লয়েড প্রকৃতির। এদের নিষেকের ফলে যে ডিপ্লয়েড জাইগোট বা জাইগোস্পোর সৃষ্টি হয় তা মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি করে। এই হ্যাপ্লয়েড রেণু থেকে পুনরায় হ্যাপ্লয়েড থ্যালাস দেহ সৃষ্টি হয়। এই মিওসিসের মাধ্যমে জীবনচক্রের প্রধান বা মুখ্য হ্যাপ্লয়েড দশার সূচনা হয় বলে একে প্রারম্ভিক মিওসিস বলে। এই ছবিতে দেখো, ডিপ্লয়েড জাইগোট থেকে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড থ্যালাস দেহ গঠিত হয়েছে, যা পরবর্তীকালে হ্যাপ্লয়েড গ্যামেট গঠন করে। এক্ষেত্রে মিওসিস জীবনচক্রের মুখ্য হ্যাপ্লয়েড দশার সূচনা করেছে। এটি হল জাইগোটিক মিওসিস। স্পোরিক মিওসিস বা মধ্যবর্তী মিওসিস, ফার্ন এবং অপুষ্পক উদ্ভিদে এই ধরনের মিওসিস দেখা যায়। ফার্নের ক্ষেত্রে রেণু মাতৃকোষ থেকে এই প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি হয়। সপুষ্পক উদ্ভিদে ডিম্বাণু মাতৃকোষ বা পরাগরেণু মাতৃকোষে স্পোরিক মিওসিস ঘটায় হ্যাপ্লয়েড ডিম্বাণু বা পরাগরেণু উৎপন্ন হয়। নিষেক ও জননকোষ গঠনের মধ্যবর্তী কোনো স্থানে এই মিওসিস সম্পন্ন হয় বলে এই মিওসিসের অপর নাম মধ্যবর্তী মিওসিস। যে মিওসিসে রেণু মাতৃকোষ থেকে রেণু বা স্পোর সৃষ্টি হয় তাকে স্পোরিক মিওসিস বলে। এই ছবিতে দেখো, ডিপ্লয়েড রেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু গঠিত হয়েছে। এটি হল স্পোরিক মিওসিস। প্রসেস অফ মিওসিস অর্থাৎ মিওসিসের পদ্ধতি। মিওসিস কোষ বিভাজনকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1কে হ্রাস বিভাজন বা হেটারোটাইপিক বিভাজন বলে, কারণ এই সময় উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মিওসিস 2কে সমবিভাজন বা হোমোটাইপিক বিভাজন বলে, কারণ এই সময় ক্রোমোজোম সংখ্যা মিওসিস 1-এর শেষে থাকা ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। মিওসিস 1-এর দশাগুলি হল প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। প্রোফেজ 1 আবার প্রধানত 5টি উপদশায় বিভক্ত: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। মিওসিস 2-এর দশাগুলি হল প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। মিওসিস 1-এর শেষে সাইটোকাইনেসিস ঘটতে পারে,
অথবা মিওসিস 2 বিভাজন শেষে একবার মাত্র সাইটোকাইনেসিস ঘটে। মিওসিস 1 এর পূর্বে ইন্টারফেজ দশা অতিবাহিত হয় এবং মিওসিস 1 এবং মিওসিস 2 এর অন্তর্বর্তী সংক্ষিপ্ত সময়কালকে ইন্টারকাইনেসিস বলে। প্রথমে চলো মিওসিস 1 এর ক্যারিওকাইনেসিস 1 এর দশাগুলি দেখে নেওয়া যাক। প্রোফেজ 1 এর প্রথম উপদশা লেপ্টোটিন। ছবিতে দেখো লেপ্টোটিন উপদশায় নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোমগুলি ঘনীভূত হতে থাকে, ফলে ক্রোমাটিন জালিকা থেকে দীর্ঘ সরু সুতোর মতো ক্রোমোজোম গঠিত হয়। ক্রোমোজোমের ক্রোমাটিডের দৈর্ঘ্য বরাবর অসংখ্য পুঁতির মতো গঠন সারিবদ্ধভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই পুঁতির মতো অংশগুলি হল ক্রোমোমিয়ার। এই ছবিতে দেখো প্রাণীকোষে ক্রোমোজোমগুলিকে বিশেষভাবে সজ্জিত থাকতে দেখা যাচ্ছে। ক্রোমোজোমের প্রান্তগুলি সেন্ট্রিওলের দিকে অবস্থিত নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত রয়েছে। বিজ্ঞানী ডার্লিংটন এরূপ সজ্জিত অবস্থাকে ফুলের তোড়া বা বোকে স্টেজ নামে আখ্যা দেন। কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ কোষে ক্রোমোজোমের এরূপ সজ্জারীতি দেখা যায়, তখন একে সাইনেজেসিস বলে। নিউক্লিয়াসটিতে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখো প্রাণীকোষে সেন্ট্রোজোম দুটি বা দুজোড়া সেন্ট্রিওল পরস্পরের থেকে পৃথক হয়ে নিউক্লিয়াসের বিপরীত মেরুতে অবস্থান করছে এবং অ্যাস্ট্রাল রশ্মি গঠন করেছে। তাহলে ছবিতে দেখো ক্রোমোজোমগুলি ঘনীভূত হয়ে দীর্ঘ সরু সুতোর মতো ক্রোমোজোম গঠন করেছে। প্রাণীকোষের ক্রোমোজোমগুলির প্রান্ত সেন্ট্রিওলের দিকে নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত হয়ে বোকে স্টেজ গঠন করেছে। নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস দেখা যাচ্ছে। প্রাণীকোষের সেন্ট্রোজোম দুটি অ্যাস্ট্রাল রশ্মি গঠন করেছে। প্রোফেজ 1 এর দ্বিতীয় উপদশা জাইগোটিন। ছবিতে দেখো জাইগোটিন উপদশায় ক্রোমোজোমগুলি জল বিয়োজনের মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের ও স্থূল হতে থাকে। সমসংস্থ ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। দেখো পরস্পর আকর্ষণের ফলে দুটি সমসংস্থ ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর জোটবদ্ধ হয়েছে। এরূপ জোট বাঁধার পদ্ধতিকে সাইন্যাপসিস বলে। জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোম দ্বয়কে বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়। ছবিতে দেখো সমসংস্থ ক্রোমোজোম দ্বয়কে যে নিউক্লিয় প্রোটিন পদার্থ লম্বালম্বিভাবে যুক্ত রেখেছে তাকে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স বলে। এটি ক্রোমোজোম দ্বয়কে ক্রসিং ওভার শেষ হওয়া পর্যন্ত সময়কাল ধরে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। প্রাণীকোষে অ্যাস্টার সহ সেন্ট্রিওল জোড়া দুটি পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। ছবিতে দেখো দুটি করে সমসংস্থ ক্রোমোজোমগুলি দৈর্ঘ্য বরাবর জোটবদ্ধ হয়েছে। এই জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোম দ্বয়কে বাইভ্যালেন্ট বলে। সমসংস্থ ক্রোমোজোম দ্বয়কে যুক্ত রেখেছে সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। প্রোফেজ 1 এর তৃতীয় উপদশা হল প্যাকাইটিন। প্যাকাইটিন উপদশায় ক্রোমোজোমগুলি আরও মোটা ও ছোট হয়। ছবিতে দেখো প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি সুস্পষ্ট ক্রোমাটিড যুক্ত হয়। ফলে প্রতিটি বাইভ্যালেন্টে
4টি ক্রোমাটিড দেখা যায়। একে টেট্রাড অবস্থা বলে। প্যাকাইটিন দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি হল ক্রসিং ওভার। ক্রসিং ওভার কাকে বলে? প্যাকাইটিন উপদশায় যে পদ্ধতির মাধ্যমে দুটি সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভার কিভাবে হয় এবার সংক্ষেপে তা জেনে নেওয়া যাক। দুটি নন সিস্টার ক্রোমাটিড এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের প্রভাবে ভেঙে যায়। এই পদ্ধতিকে নিকিং বলে। এরপর একটি নিকে এক্সোনিউক্লিয়েজ উৎসেচকের প্রভাবে গ্যাপ সৃষ্টি হয়। ইউপ্রোটিন বা আনওয়াইন্ডেজ উৎসেচকের প্রভাবে দুটি গ্যাপের অন্তর্বর্তী ডিএনএ স্ট্র্যান্ডগুলি মাতৃস্ট্র্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় খণ্ডিত অঞ্চলে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ডিএনএ খণ্ডাংশের বিনিময় ঘটে, যাকে ক্রসিং ওভার বলে। খণ্ডিত অঞ্চলে একটি এক্স আকৃতি বা কায়াজমার সৃষ্টি হয়। পরিশেষে আর প্রোটিন বা ডিএনএ লাইগেজ উৎসেচকের প্রভাবে দুটি কর্তিত ডিএনএ স্ট্র্যান্ড সম্পূর্ণভাবে জুড়ে যায়। এন্ডোনিউক্লিয়েজ, এক্সোনিউক্লিয়েজ, ইউপ্রোটিন বা আনওয়াইন্ডেজ, আর প্রোটিন বা লাইগেজ উৎসেচকগুলিকে একত্রে রিকম্বিনেজ কমপ্লেক্স বলে। ক্রসিং ওভারের গুরুত্ব কী? ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনের পুনঃসংযুক্তি বা জেনেটিক রিকম্বিনেশন ঘটে। এই কারণে গ্যামেটগুলিতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়। এই ধরনের রিকম্বাইন্ড গ্যামেট নিষেকের মাধ্যমে মিলিত হয়ে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যের সৃষ্টি করে। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবিতে দেখো, প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিড গঠন করেছে। ফলে প্রতিটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড দেখা যাচ্ছে। একে টেট্রাড বলে। এখানে দেখো, বাইভ্যালেন্টের একই ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলে। বাইভ্যালেন্টের একটি ক্রোমোজোমের যে কোনো ক্রোমাটিডকে অন্য একটি ক্রোমোজোমের যে কোনো একটি ক্রোমাটিডের নন সিস্টার ক্রোমাটিড বলে। এখানে দেখো, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কায়াজমা গঠনের মাধ্যমে দেহাংশের বিনিময় হয়েছে। এটি হলো ক্রসিং ওভার। প্রোফেজ 1-এর চতুর্থ উপদশা হল ডিপ্লোটিন। দেখো, ডিপ্লোটিন উপদশায় সাইন্যাপ্টোনেমাল কমপ্লেক্স দ্রবীভূত হতে থাকে। সাইন্যাপটিক বল হ্রাস পেতে থাকে। ফলে সমসংস্থ ক্রোমোজোম দ্বয় পরস্পরের থেকে পৃথক হতে শুরু করে। একে ডিসজাংশন বলে। সরে যেতে থাকা সমসংস্থ ক্রোমোজোমগুলি ক্রসিং ওভারের স্থানে এক্স আকৃতির গঠন সৃষ্টি করে যুক্ত থাকে। এই অংশকে কায়াজমা বলে। দেখো, ডিপ্লোটিন উপদশায় কায়াজমাগুলি ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়াজমার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয় গমন বা টার্মিনালাইজেশন বলে। নিউক্লিয় পর্দা অবিকৃত থাকলেও নিউক্লিওলাস ছোট হতে থাকে। ছবিতে দেখো, সমসংস্থ ক্রোমোজোম দ্বয় পরস্পরের থেকে পৃথক হতে শুরু করেছে। কায়াজমাগুলি ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যাচ্ছে।
প্রোফেজ ওয়ানের পঞ্চম উপদশা হল ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস উপদশায় কায়াজমার প্রান্তীয় গমন চলতে থাকে এবং কায়াজমাগুলি একেবারে শেষ প্রান্তে পৌঁছায়। নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে থাকে। ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসের মধ্যে আরও সুবিন্যস্ত হয়। প্রাণীকোষে দুটি সেন্ট্রিওল পরস্পরের বিপরীতে দূরে সরে যায় এবং বেমতন্তু গঠন করে। ছবিতে দেখো কায়াজমাগুলি ক্রোমোজোমের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। নিউক্লিয় পর্দা অবলুপ্ত হচ্ছে। প্রাণীকোষের সেন্ট্রিওল দুটি বিপরীত মেরুতে গিয়ে বেমতন্তু গঠন করেছে। মেটাফেজ 1। ছবিতে দেখো এই দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে সজ্জিত হয়। স্পিন্ডেল গঠন সম্পূর্ণ হয়। সমসংস্থ ক্রোমোজোম দ্বয় সেন্ট্রোমিয়ার অংশ দ্বারা স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত হয়। প্রতিটি সমসংস্থ ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডের জন্য দুটি কাইনেটোকোর থাকে। এই দুটি কাইনেটোকোর যে মেরুর স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত থাকে, অপর সমসংস্থ ক্রোমোজোমের কাইনেটোকোর দুটি তার বিপরীত মেরুর স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত থাকে। তাহলে ছবিতে দেখো ক্রোমোজোমগুলি নিউক্লিয়াসের নিরক্ষীয় তলে সজ্জিত হয়েছে। ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার দিয়ে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়েছে। অ্যানাফেজ 1। ছবিতে দেখো এই দশায় ক্রোমোজোমাল তন্তুর সংকোচনের ফলে সমসংস্থ ক্রোমোজোম জোড়ার প্রতিটি ক্রোমোজোম তার দুটি ক্রোমাটিড সহ পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। একে অ্যানাফেজিক চলন বলে। প্রতিটি সমসংস্থ ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড দুটি একটি সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। প্রতিটি মেরুতে মাতৃকোষের অর্ধসংখ্যক ক্রোমোজোম উপস্থিত হয়। প্রতিটি পৃথক সমসংস্থ ক্রোমোজোমকে ডায়াড বলে, কারণ এতে দুটি ক্রোমাটিড থাকে। ছবিতে দেখো সমসংস্থ ক্রোমোজোম জোড়ার প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিড সহ নিউক্লিয়াসের বিপরীত মেরুর দিকে সরে যাচ্ছে। প্রতিটি মেরুতে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম উপস্থিত হয়েছে। প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড যুক্ত হয় এবং এই ক্রোমাটিড দুটি সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। টেলোফেজ 1। ছবিতে দেখো এই দশায় প্রতিটি মেরুতে উপস্থিত ক্রোমোজোমগুলি কুণ্ডলী খুলে দীর্ঘ ও সরু হতে থাকে। নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় পর্দা তৈরি হয়। মাতৃকোষের অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। স্পিন্ডল ও অ্যাস্ট্রাল রশ্মি বিলুপ্ত হয়। সাইটোকাইনেসিস 1। এই পর্যায়ে সাইটোপ্লাজম বিভাজিত হয়। প্রাণীকোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মাঝ বরাবর খাঁজ বা ফাড়ো সৃষ্টি হয়ে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোপ্লাজম দুটি সমান অংশে বিভক্ত হয়। এই পদ্ধতি দুটি আগের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সাইটোকাইনেসিস 1-এর ফলে দুটি হ্যাপ্লয়েড অপত্য কোষ গঠিত হয়। কোনো কোনো ক্ষেত্রে সাইটোকাইনেসিস 1 ঘটে না। সেক্ষেত্রে মিওসিস 2-এর শেষে একবার মাত্র সাইটোকাইনেসিস ঘটে। ছবিতে দেখো প্রতিটি মেরুতে ক্রোমোজোমগুলি কুণ্ডলী খুলে দীর্ঘ ও সরু হচ্ছে।
নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা তৈরি হচ্ছে, স্পিন্ডল বিলুপ্ত হচ্ছে। শেষে প্রাণীকোষে খাঁজ গঠন এবং উদ্ভিদ কোষে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে। মিওসিস টু। মিওসিস ওয়ানের শেষে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও মিওসিস টু এর শেষে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, তাই মিওসিস টুকে হোমোটাইপিক বিভাজন বলে। মিওসিস টু বিভাজন মাইটোসিস বিভাজনের অনুরূপ, যা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। এখানে সংক্ষেপে আর একবার দেখে নেওয়া যাক। ক্যারিওকাইনেসিস টু এর অন্তর্গত দশাগুলি হল প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু। প্রোফেজ টু, ছবিতে দেখো এই দশায় ক্রোমোজোমগুলি বেটে ও মোটা হতে শুরু করে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে। নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। প্রাণীকোষে সেন্ট্রিওল জোড়া দুটি পরস্পরের থেকে মেরুর দিকে দূরে সরে যেতে থাকে। অ্যাস্টার গঠন শুরু হয়। মেটাফেজ টু, ছবিতে দেখো এই দশায় স্পিন্ডল গঠিত হয়। সেন্ট্রিওল জোড়া স্পিন্ডলের বিপরীত মেরুতে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোম স্পিন্ডলের নিরক্ষীয় তলে ক্রোমোজোমীয় তন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার অঞ্চল দ্বারা যুক্ত থাকে। ক্রোমোজোমগুলি খর্ব ও সুস্পষ্ট হয়। অ্যানাফেজ টু, ছবিতে দেখো এই দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়। কাইনেটোকোরগুলি সিস্টার ক্রোমাটিড দুটিকে পরস্পরের থেকে পৃথক করে। ক্রোমোজোমগুলিকে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ভি, এল, জে এবং আই আকৃতির ন্যায় দেখতে লাগে। ক্রোমোজোমীয় তন্তুর সংকোচনের ফলে প্রতিটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। টেলোফেজ টু, ছবিতে দেখো এই দশায় অপত্য ক্রোমোজোমগুলি স্পিন্ডেলের মেরু প্রান্তে একত্রিত হয়। নিউক্লিয় পর্দা গঠিত হয়ে ক্রোমোজোমগুলিকে আবৃত করে। নিউক্লিওলাস পুনর্গঠিত হয়। অ্যাস্ট্রাল রশ্মি ও স্পিন্ডেলের অবলুপ্তি ঘটে। অপত্য নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলির পাক খুলে গিয়ে সরু ও দীর্ঘ হতে থাকে। এই দশার অন্তিম পর্যায়ে চারটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। প্রতিটি নিউক্লিয়াস হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়। সাইটোকাইনেসিস টু, সাইটোকাইনেসিস ওয়ান থেকে উৎপন্ন দুটি হ্যাপ্লয়েড অপত্য কোষের প্রতিটিতে দুটি করে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়ার পর এদের সাইটোপ্লাজম দ্বিধাবিভক্ত হতে শুরু করে। এই পদ্ধতিতে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট চারটি অপত্য কোষ উৎপন্ন হয়। প্রসঙ্গত বলে রাখি, তোমরা মনে রাখবে মিওসিস ওয়ানের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার দ্বিধাবিভক্ত হয় না, শুধুমাত্র সমসমস্ত ক্রোমোজোম দ্বয় পৃথক হয়ে যায়। মিওসিস টু এর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং দুটি ক্রোমাটিড পৃথক হয়ে দুটি অপত্য ক্রোমোজোম গঠন করে। সিগনিফিকেন্স অফ মিওসিস অর্থাৎ মিওসিসের তাৎপর্য। গ্যামেট ফর্মেশন অর্থাৎ গ্যামেট উৎপাদন। যৌন জননকারী জীবদেহে মিওসিস বিভাজন গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় জননকোষ উৎপাদনে অংশ নেয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোরোজেনেসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়। মেনটেনেন্স অফ কনস্ট্যান্ট ক্রোমোজোম নাম্বার অফ স্পিসিস
অর্থাৎ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। উন্নত জীবের দেহকোষে ক্রোমোজোম ডিপ্লয়েড সংখ্যায় থাকে। জননকোষ গঠনের সময় মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের অর্ধেক বা হ্যাপ্লয়েড হয়। এই ধরনের দুটি জননকোষের মিলনের ফলে পুনরায় ডিপ্লয়েড জাইগোটের সৃষ্টি হয়। এর ফলে কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সর্বদাই নির্দিষ্ট বা ধ্রুবক থাকে। অল্টারনেশন অফ জেনারেশন অর্থাৎ যৌনুক্রম। মিওসিস বিভাজন জীবের জীবনচক্রে গ্যামেটোফাইটিক দশা সূচনা করে, অর্থাৎ স্পোরোফাইটিক দশার সমাপ্তি ঘটিয়ে যৌনুক্রম ঘটাতে সাহায্য করে। জেনেটিক ভ্যারিয়েশন অর্থাৎ জিনগত ভেদ বা প্রজননিক প্রকরণ। মিওসিস বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, ফলে জননকোষে জিনগত ভেদ সৃষ্টি হয় এবং অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয়, যা নতুন প্রজাতি সৃষ্টি ও বিবর্তনের বুনিয়াদ রচনা করে। মিউটেশন বা পরিব্যক্তি। ক্রসিং ওভার ঘটার সময় জিন মিউটেশনের সম্ভাবনা বৃদ্ধি পায়। ক্রোমোজোমাল ভ্যারিয়েশন অর্থাৎ ক্রোমোজোম ঘটিত পরিবর্তন। অ্যানাফেজ 1-এর সময় নন ডিসজাংশন, ক্রোমোজোমের অসম বন্টন এবং অস্বাভাবিক মিওসিসের ফলে অপত্য জীবে অ্যানিউপ্লয়েডের সৃষ্টি হয়। চলো এবার মাইটোসিস এবং মিওসিসের প্রধান পার্থক্যগুলি জেনে নেওয়া যাক। মাইটোসিস প্রধানত দেহকোষে সংগঠিত হয়। মিওসিস প্রধানত জনন মাতৃকোষে সংগঠিত হয়। মাইটোসিসে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়, কিন্তু মিওসিসে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। মাইটোসিস প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ থেকে সম আকৃতি বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, কিন্তু মিওসিস প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ থেকে সম বা অসম আকৃতির 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। মাইটোসিসের ক্ষেত্রে কায়েজমা গঠন ও ক্রসিং ওভার দেখা যায় না, কিন্তু মিওসিসের ক্ষেত্রে প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় কায়েজমা গঠন ও ক্রসিং ওভার দেখা যায়। মাইটোসিস প্রক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হল বিভাজনের মাধ্যমে দেহকোষের সংখ্যা বৃদ্ধি করে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটানো, আর মিওসিসের মুখ্য উদ্দেশ্য হল যৌন জননের মাধ্যমে বংশবিস্তারকারী জীবসমূহের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। তাহলে আজকের ক্লাসে আমরা মিওসিস সেল ডিভিশন সম্পর্কে জানলাম। সেই সঙ্গে সেল ডিভিশন অধ্যায়টির আলোচনাও আজ শেষ হলো।